দেখো ফার্স্ট এটা দিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে দেখো প্রথমে রিজনিং আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে, জিকে আছে। ঠিক আছে, আমরা বললাম জিকে গুলো প্রথমে করি। আচ্ছা, কত দাগে জিকে আছে বলো তো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6। কি করেছো? দ্য কালার অফ সলিড আয়োডিন, কঠিন আয়োডিনের রং কি হয়? কঠিন আয়োডিনের কালার কি হয়? রেডিশ ব্রাউন। না, এর কালার হয় পার্পেল গ্রে টু ব্ল্যাক। ঠিক আছে, রেডিশ ব্রাউন নয়। দেখো আয়োডিন কি হয় আমাদের একটু বলে দিচ্ছি। আয়োডিন কি হয়? আয়োডিন হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মানে কি? যেগুলো আমাদের গ্রুপ 17-এ থাকে, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। সবার প্রথমে এফ থাকে, তারপরে সিএল থাকে, ঠিক আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন থাকে, তারপরে আয়োডিন থাকে, শেষে অ্যাস্টাডিন থাকে। এবার এই হ্যালোজেন জাতীয় যেগুলো যৌগ হয় সেগুলো কি হয়? সেগুলো ইলেকট্রো কি হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? স্ট্রং ইলেকট্রো নেগেটিভ হয়। কেন হয়? মানে ইলেকট্রোনেগেটিভ মানে কি? ঋণাত্মক তড়িৎধর্মী হয়। কারণ হ্যালোজেনের কি হয়? শেষের কক্ষপথে একটা করে ফাঁকা থাকে। ফ্লুরিনের কি হয়? শেষ কক্ষপথে একটা কম থাকে। এবার ক্লোরিনেরও কি হয়? 2, 5, 2, 8, 7, 17 থাকে। আর এখানে ফ্লুরিনের কত থাকে? 2 আর তোমার হচ্ছে 7 থাকে, 9 থাকে। ফ্লুরিন 9 হয়। তাহলে প্রথম অরবিটে 2, সেকেন্ড অরবিটে 7 থাকে। তাহলে 9, 9, 2 আর 7, তাহলে অক্টাল হয় না। ক্লোরিনের কি হয়? 2 হয়, তারপরে 8 হয়, তারপরে 7 হয়। তাহলে একটা ইলেকট্রন চায়, আর একটা ইলেকট্রন চাইলে সেটা কি হবে? নেগেটিভ হবে। কারণ একটা ইলেকট্রন গ্রহণ করা মানে সে কি হবে? ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ হয়, কারণ সে ইলেকট্রন গ্রহণ করে। এবার এই হ্যালোজেন জাতীয় যৌগ যেগুলো হয় সেগুলো কি হয়? যত নিচের দিকে যেতে থাকে, যত সে যখন নিচের দিকে যেতে থাকে, তত তার যে কালারটা হয় সেটা তত ডার্ক হতে থাকে। মনে রাখবে, যত কালার নিচের দিকে যাবে পর্যায় সারণীতে, তত কালার ডার্ক হতে থাকে। ওই জন্য যখন ফ্লুরিন যেটা হয়, ফ্লুরিন যেটা একদম ফ্লুরিন, ফ্লুরিনের কালার কিরকম হয়? খুব বিবর্ণ ইয়েলো গ্যাস হয়, ইয়েলো, হলুদ রঙের হয় ফ্লুরিন গ্যাস। ঠিক আছে। ক্লোরিন কিরকম হয়? ক্লোরিন একটু সবুজ, মানে যেটাকে আমরা বলি গ্রিনিচ, মানে সবুজ ইয়েলো হয়, মানে আরেকটু ডার্ক হলো, গ্রিনিচ ইয়েলো হয়। ব্রোমিন, ব্রোমিনের কালার কিরকম হয়? ব্রোমিনের কালার হয় রেডিশ ব্রাউন। এই যে রেডিশ ব্রাউন আছে, এটা হচ্ছে ব্রোমিনের কালার। ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমিনের কালার, রেডিশ ব্রাউন হয়। হুম। আর আয়োডিনের কালার কি হয়? ওই যে গ্রে, মানে পার্পেল যে কালার, পার্পেল গ্রে টু ব্ল্যাক, মানে আরো ডার্কের দিকে চলে যায় আমাদের হচ্ছে আয়োডিন। ঠিক আছে। আর লাস্টে আমাদের অ্যাস্টাডিন আছে। আর এরা খুব মানে যে এগুলো খুব মানে কি বলবো, ইলেকট্রোনেগেটিভ হয়, তড়িৎ ঋণাত্মক ধর্মী হয়ে থাকে। ঠিক আছে, মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ মরিয়ান ডাইনেস্টি? কোশ্চেন নাম্বার 8 ছিল। কে ছিল? বৃহদ্রথ ছিল। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিল বৃহদ্রথ। আর বৃহদ্রথকে কে পরাজিত করেছিল বা কে মেরেছিল? তার সেনাপতি, তাই তো, তার ব্রাহ্মণ সেনাপতি। তার নাম কি ছিল? সব ভুলে কাঁচকলা। পুষ্যমিত্র শুঙ্গ, মনে পড়ছে? পুষ্যমিত্র শুঙ্গ তার ব্রাহ্মণ সেনাপতি। এবার দেখো, মৌর্য সম্রাটরা কি ছিল? অশোকের পর থেকে সবাই বৌদ্ধিস্ট হয়েছিল, সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। ঠিক আছে। পুষ্যমিত্র শুঙ্গ কি ছিল? ব্রাহ্মণ ছিল। এবার ব্রাহ্মণ হওয়ার জন্য ব্রাহ্মণ আর বৌদ্ধদের মধ্যে সবসময় একটা কোলেশন চলে। এবার পুষ্যমিত্র সঙ্গের যে সেনাপতি ছিল, সেই সময় যে কুচকাওয়াজ হয়, কুচকাওয়াজ মানে যেটাকে আমরা প্যারেড বলি, ঠিক আছে, সেই কুচকাওয়াজ বা প্যারেড যখন হয়, সেই সময় পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে এবং পাটলিপুত্রতে শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডেশন করে। খুব বৌদ্ধ বিদ্বেষী ছিল পুষ্যমিত্র শুঙ্গ। প্রচুর বৌদ্ধ স্তূপ তিনি ধ্বংস করেছিলেন। ওকে, ভেরি গুড। নেক্সট, তারপরে আমাদের কোশ্চেন আছে, ম্যাথের আছে। আচ্ছা আচ্ছা, এটা দরকার নেই, এটা আমাদের জিকে এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, এটা আমাদের দরকার নেই। 2015-র কোশ্চেন, তো দরকার হবে না, এটা নট নিডেড। জিআই আছে। হুম,
খুব ভালো একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15, ইন অ্যান ওয়েব ব্রাউজার হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড টু সে ফ্রিকোয়েন্টলি ভিজিটেড ওয়েবসাইট? যে ওয়েবসাইটে আমরা বারবার যাই, এবার সেই জন্য আমরা সেই ওয়েবসাইটটাকে আমরা কি করে রাখি? ফেভারিট করে রাখি। ফেভারিট করে রাখি। ভেরি গুড, ফেভারিট করে রাখি। ফেভারিট মানে দেখবে যখন আমরা সেগুলোকে ব্যবহার করি, ফেভারিট অ্যাড করি, দেখবে কেউ যদি ফেসবুক খুলো সেটা ফেভারিট করে রাখে। আরো ভালো ভাষায় এটাকে আমরা কি বলে রাখি, দেখবে একটা জায়গায় থাকে বুকমার্ক বলে, ঠিক আছে? বুকমার্ক বলে একটা জিনিস থাকে, দেখবে যে বুকমার্ক করে রাখি। হ্যাঁ, সেগুলো বুকমার্ক হিসেবে আমরা মনে রাখতে পারি, যে বুকমার্ক আমরা করে রাখি যেটা আমরা বারবার সেই ওয়েবসাইটটাকে গিয়ে থাকি। আর যেটা তুমি বারবার ব্যবহার করবে সেটা কোনো একটা ব্রাউজার, যেটা ক্রোম বলো, এরকম ওয়েব ব্রাউজার অনেক আছে। আচ্ছা, কয়টা ওয়েব ব্রাউজারের উদাহরণ দাও তো, গুগল ক্রোম ছাড়া। ক্রোম ছাড়া দুটো ওয়েব ব্রাউজারের উদাহরণ দাও। গুগল ক্রোম তো আছে, আর কি জানো বলো? আর বলতে পারবে না? মোজিলা ফায়ারফক্স ইউজ করেনি? মোজিলা হ্যাঁ স্যার। মোজিলা আছে, তারপর আর ইউজ করলে নাম জানি না। ইউসি ব্রাউজার, যেটা চায়নাতে ব্যবহার করা হয়, এখন এটা বন্ধ হয়ে গেছে, আগে প্রচুর ব্যবহার হতো ইউসি ব্রাউজার, ঠিক আছে? তারপর ওপেরা, ঠিক আছে, ওপেরা ব্রাউজার রয়েছে। তারপর মাইক্রোসফটের আছে কি, মাইক্রোসফটের তোমার হচ্ছে মাইক্রোসফটের এটার নাম বলো তো কি, এজ, ইডিজি, মাইক্রোসফট এজ, ইডিজি, মাইক্রোসফট এজ হয়, ঠিক আছে? এরকম প্রচুর ব্রাউজার আছে, গুগল ক্রোমের মতো এরকম প্রচুর। সব থেকে পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? গুগলের যে নিজস্ব ব্রাউজার সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আচ্ছা, ভেরি গুড। নেক্সট কি বলেছে, দ্য খাজুরাহো টেম্পল অফ মনুমেন্টস ইজ ইউনেস্কো হেরিটেজ সাইট কোথায় রয়েছে? খাজুরাহো টেম্পল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে খাজুরাহো টেম্পল রয়েছে। খাজুরাহো টেম্পল যেটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে, ফেমাস আমরা জানি, মধ্যপ্রদেশে যেটা আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? আবিষ্কার হয়েছে। আচ্ছা, মধ্যপ্রদেশের কোন ডিস্ট্রিক্ট বলতে পারবে? বলেছিল পড়ানোর সময় বলেছিলাম, চিত্তরপুর, মনে পড়েছে? চিত্তরপুর। এবার খাজুরাহো টেম্পলে বেসিক্যালি কি আছে, মানে যে মন্দিরের গায়ে কি আছে খুব ফেমাস, যে আমাদের কামসূত্র, ঠিক আছে? যে কামসূত্র, ঋষি বাৎসায়নের লেখা কামসূত্র, বাৎসায়নের লেখা যে কামসূত্র, সেখানে যে বিভিন্ন ধরনের সেক্স পজিশনের যেগুলো, সেগুলো আমাদের মন্দিরের গায়ে এনগ্রেভ করা রয়েছে, ঠিক আছে? এবং এটা আবিষ্কার হয়েছিল খুব একটা, মানে এর পেছনে একটা ভীষণ স্টোরি আছে, যেটা আবিষ্কার হওয়ার পেছনে এটা মানে অনেকটাই, মানে এর আন্ডার কি বলে, মুঘলরা এটা খুব একটা বেশি সেভাবে লক্ষ্য করতে পারেনি, কারণ এটা অনেকটাই মানে এতে ছিল, মানে এর গায়ে সেরকম ভাবে ক্ষতি হয়নি। তার কারণ ছিল, এটা যে আবিষ্কার হয়েছিল এটা ব্রিটিশরা আবিষ্কার করেছিল। এবার বলেছে কি করে, যখন মধ্যপ্রদেশে প্রচুর হচ্ছে, মানে কি বলবো, প্রচুর হচ্ছে যারা ডাকাত, তারা কি করতো, ঠগি যেমন ছিল সেরকম ঠগি থেকে শুরু করে প্রচুর ডাকাতরা ছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে গিয়ে তারা লুকিয়ে যেত। এবার পুলিশ, মানে ব্রিটিশ আর্মি তাদেরকে কোনো ধরতে পারতো না, তো তাদেরকে ধরার জন্য তারা বারবার জঙ্গলের মধ্যে সার্চ করতে করতে সার্চ অপারেশনে গিয়ে হঠাৎ করে তারা এই ধরনের একটা মন্দির দেখতে পায়। তারপর থেকে খাজুরাহো টেম্পল সবার নজরের মধ্যে আসে। বিশাল বড় একটা স্টোরি আছে। আচ্ছা, তারপরে রিজনিং আছে। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন টেম্পল অন হুইচ লেক ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? পাঞ্জাবে আছে, অমৃতসর লেক। হ্যাঁ, এটা আমাদের রয়েছে কোথায়? অমৃত সরোবর লেক, ঠিক আছে? গোল্ডেন টেম্পল যেটা স্বর্ণ মন্দির বলা হয়, সেটা হচ্ছে রয়েছে পাঞ্জাবে, অমৃত সরোবর লেক, ঠিক আছে? পাঞ্জাব। আচ্ছা, এই গোল্ডেন টেম্পল কে বানিয়েছিল? রামদাস। রামদাস বানিয়েছিল? শিওর? রামদাসের পরে যে আসছে ওই নামটা বেশ, ওর পরে 5 নম্বর যে ছিল অঙ্গদ। অর্জুন নাকি 5 নম্বরে গুরু অর্জুন দেব, 5 নম্বরে অর্জুন দেব। দেখো উনি বানিয়েছে। একটু বলে দিই গুরু গোল্ডেন টেম্পলের ব্যাপারটা। গোল্ডেন টেম্পল যে জমির ওপর তৈরি হয়েছে, সেটা দিয়েছিল কে, সেটা কাকে দেওয়া হয়েছিল? আকবর দিয়েছিল। সেই জমিটা আকবর দিয়েছিল। কাকে দিয়েছিল?
ওটা রামদাসকে দিয়েছিল। না, দিয়েছিল বিবি ভানিকে। ঠিক আছে, এই বিবি ভানিটাকে, বিবি ভানি হচ্ছে গুরু যে অমর দাস, তৃতীয় যে শিখ গুরু ছিল গুরু অমর দাস, যে সবচেয়ে বয়স্ক ছিল, সবচেয়ে প্রবীণ, সে অমর দাসের কন্যা ছিল বিবি ভানি। ঠিক আছে, তাকে দিয়েছিল আকবর এই জমিটা। এরপর কি হয়, অমর দাস কি করেছিল, বিবি ভানির সাথে বিবাহ দিয়েছিল গুরু রামদাসের। ঠিক আছে, রামদাস হচ্ছে অমর দাসের হচ্ছে মানে জামাই। ঠিক আছে, তো সেই কারণে বিবি ভানির থেকে রামদাসের সূত্রে এই জমিটা আসে। এই রামদাসই বানিয়েছিল গোল্ডেন টেম্পল, কিন্তু তখন তার নাম গোল্ডেন টেম্পল ছিল না, তখন তার নাম কি ছিল, হরমন্দির সাহিব। ঠিক আছে, হ্যাঁ হরমন্দির সাহিব ছিল। তখন তার নাম ছিল হরমন্দির সাহিব। হুম, তৈরি করেছিল সেই সময়, নকশা হয়েছিল, তারপরে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তখন এটার নাম ছিল হরমন্দির সাহিব। তাহলে এর নাম গোল্ডেন টেম্পল কখন হলো? এবার এই হরমন্দির সাহিব যে ছিল, সেখানে লেক নির্মাণ করা হয়েছিল, এবং সেটা মানে শিখদের একটা ধর্ম মানে মানে এর জায়গা ছিল, এবং সেই জায়গায় নির্মিত হয়েছিল আকাল তখ্ত। পড়েছিল হয়তো, বলেছিলাম আকাল তখ্ত। যে আকাল তখ্তে বসে যেরকম মানে সব বিভিন্ন জায়গায় বিভিন্ন বসে সেই জায়গায় করে, সেরকম আকাল তখ্ত হচ্ছে যেখানে মানে শিখদের বলা হয় যে ধর্মগুরুরা সেখানে বসে মানে প্রিচ করতো। ঠিক আছে, তো এই আকাল তখ্ত নির্মাণ করা হয়েছিল হরমন্দির সাহেবে, এবং সেটা শিখদের সবচেয়ে পবিত্র জায়গা হিসাবে হরমন্দির সাহেব চলছিল। এর পরবর্তীকালে কি হয়, যখন রাজা হয়ে আসে কে বলো, শিখ রাজা গুরু মহারাজা রঞ্জিত সিং। নাম শুনেছি তো, মহারাজা রঞ্জিত সিং, শুনেছি না হ্যাঁ। শুনিনি? হ্যাঁ, তো এই মহারাজা রঞ্জিত সিং যখন আসেন, তিনি কি করেছিলেন, এই হরমন্দির সাহিবটাকে পুরোপুরি মানে পুরো সাইডটাকে সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। সোনা দিয়ে মুড়ো মানে বেসিক্যালি সোনার জল দিয়ে এটাকে মানে কিছু কিছু জায়গায় চারিদিকটা সোনার মতো করে দিয়েছিলেন। সোনা দিয়ে মুড়ে দেওয়া যাকে বলা হয়, এই ব্যাপার আর কি। মুড়ে দেওয়া মানে তো আর খাপ মানে ইয়ে নয় যে ইয়ে হবে। তো যাই হোক, সোনা দিয়ে মুড়েছিলেন, তারপর থেকে এর নাম হয়েছে গোল্ডেন টেম্পল। ঠিক আছে, আর এই মহারাজা রঞ্জিত সিং এর সাথে সম্পর্কিত ছিল কি, আমাদের ফেমাস কোহিনূর হিরে। এটা জানো, কোহিনূর হিরে, এই মহারাজা রঞ্জিত সিং এর কাছ থেকেই কোহিনূর হিরে ব্রিটিশদের কাছে গিয়েছিল। বোঝা গেল, ক্লিয়ার হলো পুরো গল্প? হ্যাঁ। নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে দেখি। অঙ্ক আছে, রিজনিং আছে, এটা দরকার নেই। প্রোডাক্টিভ পুলিশিং, বেশিরভাগ দেখেছো একটা জিনিস দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন বেশি, জিকে থেকে খুব কম কোশ্চেনে থাকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং টেকনোলজিক্যাল ইনভেনশন কেম ফার্স্ট? কোনটা প্রথমে আবিষ্কার হয়েছিল, টেলিগ্রাফ, টেলিস্কোপ, টেলিফোন না টেলিটাইপ? খুব ভালো কোশ্চেন। টেলিস্কোপ। টেলিস্কোপ। টেলিস্কোপ, ভেরি গুড। কে আবিষ্কার করেছিল টেলিস্কোপ? গ্যালিলিও। বাহ, গ্যালিলিও আবিষ্কার বাহ বাহ, ভেরি গুড। তাহলে প্রথম আবিষ্কার হয়েছিল এখানের মধ্যে টেলিস্কোপ, ইনভেন্টেড বাই গ্যালিলিও গ্যালিলি, তাই তো? এটা আবিষ্কার করেছিল গ্যালিলিও। কবে? 1609, 1609 খ্রিস্টাব্দে। সেখান থেকে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই তো? আচ্ছা, আর টেলিগ্রাফ কে আবিষ্কার করেছিল? ওইটা লর্ড ডালহৌসি। না, টেলিগ্রাফ কি ডালহৌসি আবিষ্কার করেছিল বাবা? সে তো ডালহৌসি এখানে ইমপ্লিমেন্টেড করেছিল, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছিল। সে কি আবিষ্কারক বাবা? ডালহৌসি তো গভর্নর জেনারেল ছিল এখানে, তাই না? সে কি আবিষ্কার? আচ্ছা, যাই হোক, তো টেলিগ্রাফ আবিষ্কার করেছিল স্যামুয়েল মোর্স, SAMUEL, স্যামুয়েল মোর্স, MORS, স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেছিল। কবে? 1837, 1837, 1837। টেলিগ্রাফ মানে কি, এই এখানে ইলেকট্রিক্যাল মানে এর মধ্যে ইলেকট্রিক টেলিগ্রাফের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হতো। ঠিক আছে, টেলিফোন কে আবিষ্কার করেছিল? না বলতে পারলে ছাড়িয়ে দেবো সবার। গ্রাহাম বেল। গ্রাহাম বেল, ঠিক আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, গ্রাহাম বেল আবিষ্কার করেছিল টেলিফোন। ঠিক আছে, টেলিফোন আবিষ্কার করেছিল। ঠিক আছে, কবে আবিষ্কার করেছিল? 1876, 1876, 1876 সালে তিনি আবিষ্কার করেন টেলিফোন। আর টেলিটাইপ কে আবিষ্কার করেছিল?
তো জানি না স্যার আচ্ছা, এর টেলিটাইপ। হচ্ছে অ্যাকচুয়ালি না, এর কোনো অ্যাকচুয়ালি সেভাবে কোনো মানে আবিষ্কারকের নাম নেই। ঠিক আছে? এটা এর কি? বলো? টেলিটাইপ মানে কি? তোমার মানে কথা বললে তার সাথে যে টাইপ টেলিটাইপ হয়ে যায়, এটা বেসিক্যালি আবিষ্কারের সাল ছিল 1924 এ, ঠিক আছে? 1924 এ এটা এসেছিল। মানে এটা হচ্ছে সবার শেষে। 1924 আর তারপরে এটা মানে সবার জন্য অ্যাপ্লিকেবল হয় 1970 তে। এর অ্যাকচুয়াল কোনো মানে আবিষ্কারক হিসেবে কোনো সেভাবে মেনশন কোথাও করা নেই। ঠিক আছে? 24 এ এটা আবিষ্কার হয়েছিল। টেলিটাইপ। তো যদি এবার এটাকে কিরকম ভাবে পড়তে পারে, দেখো এটা তো আমরা দেখে নিলাম কোনটা। এবার বললো ক্রোনোলজিক্যালি সাজাও, তখন তুমি কেঁদে ফেলবে, তাই তো? তাহলে খুঁজবে এর মধ্যে কোথায় প্রথম টেলিস্কোপ আছে, সেটা হবে 1 নাম্বার, কারণ 1600। তারপরে কোনটা হবে? তারপরে টেলিগ্রাফ হবে, তারপরে টেলিফোন হবে। ঠিক আছে? তাহলে অপশন যদি এরকম থাকে কেয়ারফুলি করবে, কারণ তারাও জানে তুমি এটা পড়ে আসছো, তুমিও জানো আইডিয়া আছে গ্যালিলিও। তাহলে এবার যদি কোশ্চেন একটু কঠিন দেয় তখন এইভাবে খেয়াল রাখতে হবে। কিন্তু সালগুলো আমি মেনশন করলাম, পুরো এক্সাক্ট সাল ভুলে গেলেও মোটামুটি একটা মানে যে পরপর কোনটা একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, তো জিআই আছে। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, হুইচ আর্ট অফ ফর্ম ওয়াজ মৃণালিনী সারাভাই অ্যাসোসিয়েটেড উইথ? ভারতনাট্যমের সঙ্গে। ভারতনাট্যম। ঠিক আছে? ভারতনাট্যম। বিনোদিনী সারাভাই ফেমাস ভারতনাট্যম সিঙ্গার, মানে সরি ড্যান্সার। আচ্ছা, এই বিনোদিনী মৃণালিনী সারাভাই কে বলো তো? ওই যে ইসরোর যে চেয়ারম্যান ছিল তার স্ত্রী ছিল যে ইসরোর আগে। চেয়ারম্যান? আচ্ছা, তার নাম ছিল বিক্রম সারাভাই, তাই তো? বিক্রম সারাভাই। হুম। বিক্রম সারাভাইয়ের স্ত্রী ছিল, তাকে কি বলে বিক্রম সারাভাইকে? ফাদার অফ ইন্ডিয়ান স্পেস, তাই তো? তা তিনি প্রথম জনক স্বপ্ন বলা হয়। দেখেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান স্পেস, কারণ তিনি প্রথম বলেছিলেন যে আমাদের স্পেসে আমাদের ফিউচার রয়েছে। সেটা শুনে সবাই হাসাহাসি করছিল, কারণ সেই সময় ভারত স্বাধীন হয়েছিল। সবাই বলে এখন খাবে কি, আর সে বলে না আমি আকার রকেট উড়াবো, তাই তো? তো ইন্ডিয়ান স্পেস ছিল বিক্রম সারাভাই। তো তার সঙ্গে অবভিয়াসলি তার স্বপ্নকে সফল করার জন্য সব থেকে বড় অবদান যদি কারো ছিল, সে হচ্ছে কে? হোমি ভাবা। ঠিক আছে? হোমি ভাবা তার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তার সাথে আবার মানে আমাদের তার গন্ডগোলও ছিল। অনেক কারণ রয়েছে, সেটা তোমরা যদি রকেট বয়েজ বলে একটা ওয়েব সিরিজ আছে, যদি সম্ভব হয়, যদি টাইম পাও কখনো দেখবে, ভীষণ ভালো লাগবে, 2টো সিজন আছে। তো হোমি বাবা, হোমি বাবা কি, হোমি জাহাঙ্গীর বাবা, ফাদার অফ ইন্ডিয়ান, আমাদের যে ভারতের যে অ্যাটম মানে আমাদের যে বোম, ঠিক আছে, আমাদের যে তেজস রেডিও অ্যাক্টিভিটি, তার তিনি যদি বেঁচে থাকতেন আর 2 বছর, আমাদের ফার্স্ট অ্যাটম বোম তিনি বানিয়ে দিতেন, কিন্তু তাকে মেরে দিল আমেরিকারা, তাই তো? তো মৃণালিনী সারাভাই ফেমাস ভারতনাট্যম ড্যান্সার। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি যদি ভারতনাট্যমের সঙ্গে কিন্তু হোমি বাবাকে বলো কি বলছো বাবা? বলছি হোমি বাবাকে কি বলা হয় মানে ফাদার অফ কি বললেন ওটা? ফাদার অফ হচ্ছে ইন্ডিয়ান, তুমি ভাবাকে দাঁড়াও, আমাদের যে ওই রেডিও অ্যাক্টিভিটি, ওই তোমার হচ্ছে ফাদার অফ, তেজস্ক্রিয়। মানে ওটার মানে হোমি ভাবাকে দাঁড়াও একটু দেখতে হবে। মানে উনি ওই যে আমাদের যে তেজস্ক্রিয় পরমাণু বিদ্যার ফাদার অফ ইন্ডিয়ান কিছু একটা বলা হয়, আমার ঠিক খেয়াল আসছে না এই মুহূর্তে, বলে দিচ্ছি দাঁড়াও। হোমি ভাবা is known as father of নিউক্লিয়ার ফিজিক্স কিছু, হ্যাঁ, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, এই যে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। তিনি প্রথম ভারতে এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা চালু করেছিলেন, প্রথম এই ছিল আপসারা, আমাদের যে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম ছিল আপসারা। আপসারা তিনি বানিয়েছিলেন। তারপরে আমাদের যে হোমি ভাবা রিসার্চ সেন্টার, এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা বার্ক বলা হয়, যেটা ট্রম্বেতে অবস্থিত, তার সময়ই তৈরি ছিল। তিনি প্রথম এই অ্যাটমিক চেয়ারম্যানের তিনি প্রথম ছিলেন, তোমার প্রেসিডেন্ট ছিলেন। এবং তার সময় হচ্ছে TIFR, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, প্রচুর আছে। এই যে মিস্টিরিয়াস ডেথ, প্লেন ক্র্যাশে 1966-তে মারা গেছিল। এবার ডেট যদি দেখো, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবে, দেখিয়ে দেবো। আচ্ছা দেখো, কবে মারা গেছিল এক্স্যাক্টলি ডেট যদি দেখো, যেদিন মারা গেল তার জাস্ট পরের দিন ইন্দিরা গান্ধী শপথ নিয়েছিল। ঠিক আছে? ইন্দিরা গান্ধীর যে প্রাইম মিনিস্টার হিসেবে শপথ 1966-এ, তিনি যেদিন মারা যান তার জাস্ট পরের দিন, কারণ কথাই ছিল যে ওখানে কনফারেন্স অ্যাটেন্ড করে তিনি এখানে আসবেন, এবং তার সাথে ইন্দিরা গান্ধীর সঙ্গে তো মানে
তো হ্যাঁ, এর ব্যাপারটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি প্রথম ডিসাইড করেছিলেন যে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? কারণ নেহেরু তো যাই হোক আর খুব বেশি বলছি না। আর আমাদের নেহেরুর সময় কিছুটা সাপোর্ট আস্তে আস্তে পাচ্ছিল, কিন্তু তারপর যখন আমাদের লাল বাহাদুর শাস্ত্রী আসেন, তো তিনি তো টোটালি এর এগেনস্টে ছিলেন। তিনি একটু কৃষকদের নিয়ে একটু বেশি করলেন, তাই তো তারপরে আবার যখন ইন্দিরা গান্ধী এলেন সাপোর্ট পেতো, কিন্তু তারপরে সাপোর্ট পাওয়ার আগেই তাকে মেরে দেওয়া হলো, ঠিক আছে? খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আচ্ছা, নেক্সট। আচ্ছা, which of the following types of rays does not penetrate Earth atmosphere? আল্ট্রাভায়োলেট রেস। এক্স রে হবে, কোনটা হবে বলো? এক্স রে হবে। এক্স রে হবে, ভেরি গুড। কেন? ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, রেডিও ওয়েভ, এটা আমাদের আর্থের অ্যাটমসফিয়ার থেকে পেনিট্রেট বা প্রতিফলিত হয় না। যদি না হতো তাহলে আমরা দেখতে পেতাম কি করে? যদি ভিজিবল লাইট রিফ্লেক্ট না করতো তাহলে কি আমরা দেখতে পেতাম? ইউভি রে, আল্ট্রাভায়োলেট। ইউভিটা কি করে হবে? ইউভিটা তো রিফ্লেক্ট করে চলে যায়, পেনিট্রেট মানে তো ঢুকছে। হ্যাঁ, তো ইউভি রে আমাদের ঢোকে না, তাহলে আমরা সানস্ক্রিন মাখি কেন? ইউভি রে যদি পুরোটাই যদি বেরিয়ে চলে যায়, তাহলে তো আমরা তো জানি ওজোন লেয়ার পুরো আটকে দিচ্ছে আর্থের অ্যাটমসফিয়ারে, সে ঢুকছে না। ইউভি রের কতগুলো টাইপ হয়, আচ্ছা একটু দেখবে? আচ্ছা দেখাচ্ছি না, তোমাকে একটু দেখাচ্ছি। টাইপস অফ ইউভি রেস, কত ধরনের ইউভি রে হয় দেখো। ইউভিএ, ইউভিবি, ইউভিসি। আচ্ছা, আরেকটু যদি ভালো দেখতে চাও তাহলে দেখো, সুন্দর করে দেখো। ইউভিএ পেনিট্রেট ডিপলি ইনটু দ্য স্কিন, ঠিক আছে? ইউভিবি ড্যামেজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন। ইউভিসি দ্য মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ ইউভি রেডিয়েশন। তাহলে ভালোভাবে যদি আরো ভেতরে দেখো, দেখো সব দেখতে পাবে এখানে। ইউভি যেটা সি আছে সেটা হচ্ছে আমাদের অলমোস্ট এন্টায়ারলি অ্যাবজর্ব বাই অ্যাট অ্যাটমসফিয়ার, এটা মোস্ট ডেঞ্জারাস, এইটা আমাদের শোষণ হয়। কিন্তু বাকিগুলো যেটা আমাদের হচ্ছে কিছুটা ডেঞ্জারাস, সেগুলো আমাদের দেখো, সাম স্টিল রিচেস আর্থের সারফেস, কিছুটা ওজোন লেয়ার অ্যাবজর্ব করে, কিন্তু বাকিটা আমাদের আর্থে পৌঁছায়। আর এই যে মেক আপ দি মেজরিটি দ্য ইউভি রেস রিচেস দ্য আর্থ সারফেস, পেয়েছো? 90% কাছাকাছি ইউভিএ আমাদের এখানে পৌঁছায়। ক্লিয়ার হলো প্রীতি? বোঝা গেল না গেল না? হ্যাঁ, তাহলে ইউভি রে তো এক রকমের হয় না, এ বি সি হয়। এটা কম ক্ষতিকারক, তাই জন্য বেশি ঢোকে। বিটা মাঝারি ক্ষতিকারক, তাহলে একটু বেশি, মোটামুটি আর একটু আছে। সিটা বেশি ক্ষতিকারক বলে এটাকে আমাদের আসতে দেয় না। তাহলে শুধু ইউভি রে একটা হয় না, তাই তো? একটু মানে তোমাদের হচ্ছে ডাউটটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, তাই না? নাহলে তো পরে আবার ভুলটা করবে। এরপরে বাবা এই ভুলটা করো না, হ্যাঁ? এক্স রেটা আমাদের পেনিট্রেট হয় না। আচ্ছা, আচ্ছা এবার আরেকটা কোশ্চেন করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স রে কে আমাদের দেখো, এবার একটা কথা বলি, এক্স রে যদি আমাদের এখানে এন্টার করতো, তাহলে এটা তো আমাদের জন্য ক্ষতিকারক হতো, তাই না? আমাদের এখানে কি কি ঢোকে না? এক্স রে ঢোকে না, তাই তো? আর কি ঢোকে না? গামা রে ঢোকে না। গামা রে বা এক্স রে যদি আমাদের এখানে এন্টার করতো, তাহলে কি আমাদের থাকতো, পৃথিবীর কেউ লোক থাকতো? আর ইউভি রে তো অবশ্যই, কিন্তু ইউভি রে অনেকটা যেহেতু টাইপ হয়, সেই জন্য এটা আসে না, ঠিক আছে? সিম্পলিফিকেশন আছে। দ্য ফার্স্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর ওয়ান ডে ইন্টারন্যাশনাল কে ছিল? সিকে নাইডু। ইন্ডিয়ার ওয়ান ডে ক্রিকেট টিমের প্রথম, বলো ছেলে, মানে ছেলেদের তো উত্তর দিতেই হবে। সিকে নাইডু। সৈকত বলো। খেলা তো দেখো, খেলা তো দেখো। খেলা দেখি না, খেলা দেখো না? না দেখি না। বাহ, না, তুমি ভালো ছেলে গো, আমার মতো ভালো ছেলে তুমি। আচ্ছা বলো, ওয়ান ডে ইন্টারন্যাশনালের প্রথম ক্যাপ্টেন ছিল? গাভাস্কার হতে পারে। না, প্রথম ক্যাপ্টেন ছিল নাইডু মানে অজিত ওয়াডেকার। অজিত ওয়াডেকার। আগেরকার নয়, অজিত ওয়াডেকার, ঠিক আছে? প্রথম আমাদের যে ওয়ান ডে হয়েছিল সেটা হয়েছিল 1974, 1974 সালে। আর সিকে নাইডু হচ্ছে ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন ছিল, ঠিক আছে? ফার্স্ট স্যার একটা টেস্ট ক্যাপ্টেন ছিল সিকে নাইডু, TAIN। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমি একটা সুন্দর প্রশ্ন করি, তাহলে টেস্টের ক্যাপ্টেন পেলাম, ওয়ান ডে পেলাম, এবার আমি বলবো T20 ফার্স্ট T20 ক্যাপ্টেন কে ছিল বলো?
কে হবে বলো? ফার্স্ট টি-20 ক্যাপ্টেন কে ছিল? আচ্ছা, হিন্ট দিচ্ছি, সে আমাদের ভারতের খুব বড় একজন ব্যাটসম্যান ছিল। আচ্ছা, আরেকটা হিন্ট, ওপেনার ছিল। সেওয়াগ। হ্যাঁ, বীরেন্দ্র সেহবাগ। এটাও যদি না পারতে তাহলে আমি আরেকটা হিন্ট দিতাম, ভারতের হয়ে প্রথম নয় দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছিল। প্রথম যদি ফার্স্ট 200 ওয়ানডে ক্রিকেটে কে করেছিল ফার্স্ট 200? প্রথম 200 রান কে করেছিল ফার্স্ট 200? সচিন তেন্ডুলকার। ঠিক আছে, প্রথম 200 সচিন করেছিল, সেকেন্ড 200 বীরেন্দ্র সেহবাগ করেছিল। এবার শুধু এটা ইন্ডিয়ার নয়, ওয়ার্ল্ডেরও প্রথম, মানে প্রথম এদেরকে দেখে তারপরে বাকিরা আস্তে আস্তে শুরু করেছে। আর সব থেকে বেশি যদি কেউ 200 রান মেরে থাকে সেটা হচ্ছে আমাদের মোস্ট, যদি 200 বলা হয়, মোস্ট 200 রান করেছে আমাদের কে? রোহিত শর্মা, তাই তো? রোহিত শর্মা। রোহিত শর্মা 3টে আছে, বীরেন্দ্র সেহবাগের 2টো আছে, সচিনের ওই একটাই আছে। শুভমান গিলেরও আছে, ঈশান কিষানের, সবার আছে কম বেশি, এখন সবাই করছে। আচ্ছা, হ্যাঁ, the principle of regarding the beliefs, values and practice of the culture from the viewpoint of the culture itself is called, এক ধরনের একটু অন্য ধরনের কোশ্চেন, এটাকে কি বলা হয়? মানে কোনো একটা কালচারের মধ্যে থেকে সেই কালচারের যে বিলিভ, মানে বিশ্বাস, তার যে মূল্যবোধ এবং তার যে বিভিন্ন কালচারাল ইন্টারডিপেন্স। কালচারাল, বলো, ইন্টারডিপেন্স। কালচারাল রিভ্যালিডিজম। ঠিক আছে, কালচারাল রিভ্যালিডিজম বলা হয় কোনো পার্সনের বিলিভ, ভ্যালু আর প্রিন্সিপাল শুড বি আন্ডারস্ট্যান্ড অন দ্য বেসড অন দ্য পার্সনস ওন কালচার রাদার দেন জাজড এগেন্স্ট দ্য ক্রাইটেরিয়া অফ অ্যানাদার। ঠিক আছে, এটাকে বলা হয় কালচারাল রিলেটিভিজম, মানে তার মতো তার কালচারের সাথে রিলেট করছি আমরা, রিলেটিভিজম। ঠিক আছে, মানে সেই জিনিসটাকে আমরা বুঝছি, রিলেট করতে পারছি। ওকে, এই ধরনের কোশ্চেন একটা একটা থাকবে, হ্যাঁ, বুঝতে হবে একটু। আচ্ছা, এটা দরকার নেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে আমি একদম কালার করে দিচ্ছি, এগুলো একদম করার দরকার নেই। বাকিগুলো দেখো করার চেষ্টা করবে কেন বলো তো, কারণ বাকিগুলো এমনি অঙ্ক আছে, এগুলো তার কোনো ব্যাপার না, এগুলো করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাদ দিয়ে করতে হবে সব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস? কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? কপার ডাইঅক্সাইড। কপার ডাইঅক্সাইড কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস সেগুলোই যার কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে এবং তার সাথে সাথে সেগুলো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে টেম্পারেচার বাড়ানোর জন্য হেল্প করছে। তাহলে অবশ্যই নাইট্রাস অক্সাইড, মিথেন, সালফার, হেক্সোফ্লুরাইড এরা অবশ্যই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে, কিন্তু কপার ডাইঅক্সাইড কোনো গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার কোথায় হয়েছিল? সরি, পাঞ্জাব কবে হয়েছিল। হয়েছিল? কবে হয়েছিল? 1919 13 এপ্রিল। একদম নয়, কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো কি হবে। এটা কি ওই বৈশাখী হবে? বৈশাখী। একদম, ভেরি গুড, এটা হচ্ছে বৈশাখী, ভেরি গুড। ডেট তো আমাদের অবশ্যই যেটা বললে 1919, ডেট কত? 13 এপ্রিল। 13 এপ্রিল। ফেমাস জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। ঠিক আছে, অমৃতসরে হয়েছিল। ঠিক আছে, জেনারেল ডায়ার গুলি চালিয়েছিল, সেই কারণে প্রচুর লোক মারা গেছিল, তাই তো? এটা হচ্ছে বৈশাখী পূর্ণিমাতে এটা হয়েছিল। ভেরি গুড। আচ্ছা, দরকার নেই 2016 গল্প। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পিউটার ভাইরাস? এর মধ্যে কোনটা কম্পিউটার ভাইরাস নয়? একদম। আচ্ছা, অবভিয়াসলি। আচ্ছা, নট আ কম্পিউটার ভাইরাস, নট আ কম্পিউটার ভাইরাস। ব্রেন হবে নাকি? না, এটা হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া, না, এটা হচ্ছে, এটা তো একটু অন্য রকমের কোশ্চেন।
কম্পিউটার ভাইরাসের একটু চেক করে নি দাঁড়া। এক্সাম্পল অফ কম্পিউটার ভাইরাস। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো ফেমাস কম্পিউটার ভাইরাস কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আচ্ছা, ফেমাস দেখো, প্রথমত আই লাভ ইউ, এটা কিন্তু একটা ফেমাস কম্পিউটার ভাইরাস ছিল, ঠিক আছে। এগুলো আচ্ছা, কয়েকটা একটু লিখে রেখে দাও তো। ফেমাস কম্পিউটার ভাইরাসের মধ্যে আই লাভ ইউ, এটা একটা ফেমাস কম্পিউটার ভাইরাস ছিল। প্রত্যেকে আইকিউতে ইমেল অ্যাটাচমেন্টের সাথে পাঠাতো, ঠিক আছে, এটা খুব মানে ছিল। তারপরে ক্রিপ্টো লকার, এটা ছিল। মাই ডুম, এটা ছিল। স্টর্ম স্টর্মওর্ম ছিল। স্যাসি নেটস্কি ছিল। এই যে আনা কর্নিকোভা, এটা একজন আসলে আনা কর্নিকোভা একজন টেনিস প্লেয়ার ছিল, যে ফেমাস টেনিস প্লেয়ার ছিল, ঠিক আছে। যদি এর থাকো দেখবে খুব সুন্দর দেখতে, ঠিক আছে, আমরা যখন খেলা দেখতাম। আনা কর্নিকোভা খুব ফেমাস টেনিস প্লেয়ার ছিল। আচ্ছা, তো এটা অবশ্যই দেখো, বি এরটা তো একটা অবশ্যই ভাইরাস ছিল। স্ল্যামার ছিল, সেটনাক্স ছিল, কোড রেড, এটা কোড রেড খুব ফেমাস, কোড রেডটা পরে। কনফিগার ছিল। আচ্ছা, এবার এদের মধ্যে স্যার এই প্রশ্নটা দিয়ে সার্চ করতেন না আগে ওইখান থেকে? কিন্তু এখান থেকে তো দেখো এমনি দেখতে হবে তোমার, হচ্ছে কম্পিউটার ভাইরাস, এইডস, কম্পিউটার ভাইরাস কি আছে মনে রাখা খুব চাপের ব্যাপার। এইডস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইডস কম্পিউটার ভাইরাস আছে। দ্য এইডস কম্পিউটার ভাইরাস অলসো নোন অ্যাজ এইডস ইনফো ড্রাইভ, ঠিক আছে। ডস টর্জন হর্স আছে এক ধরনের। তাহলে এইডস হচ্ছে কম্পিউটার ভাইরাসের একটা এক্সাম্পল, ঠিক আছে। তাহলে অবশ্যই এইডস হবে না, এইডস হবে না। তাহলে ব্রেনটা দেখি, BRAIN, ব্রেন কম্পিউটার ভাইরাস। হ্যাঁ, ব্রেন কম্পিউটার ভাইরাসও আছে। আর না, তাহলে ডন হবে, বুঝতে পারছো। ডন কোনো কম্পিউটার ভাইরাসের এক্সাম্পল নয়, না, ডন কোনো কম্পিউটার ভাইরাস নয়, ঠিক আছে। এক্সাম্পল হবে ডন। হ্যাঁ, এটা দেখো খুব চাপের ব্যাপার, এটা বলাটা খুব চাপের ব্যাপার, কারণ এত কম্পিউটার ভাইরাস হয়, সব ভাইরাসের নাম মনে রাখা সম্ভব নয়। তবে ডন কোনো কম্পিউটার ভাইরাস নয়। বাকিগুলো যদি সাল দেখতে চাও বলে দিতে পারি, বাট লাগবে না। পরেরটা যাচ্ছি তাহলে। এইসব প্রশ্নগুলো স্যার ওই জন্যই যায় যাতে লোকের ভুল হয়। কয়েকটা কোশ্চেন হয়তো দিয়ে রাখে যাতে ভুল করো আর কি, সেই জন্য। আচ্ছা, ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ ইউনিয়ন টেরিটরি কে হয়? কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, লেফটেন্যান্ট গভর্নর। লিউটেন্যান্ট গভর্নমেন্ট, ঠিক আছে, লিউটেন্যান্ট গভর্নর। এটা যেটা হয় কেন্দ্রশাসিত অঞ্চলের যে হেড হয়, লিউটেন্যান্ট গভর্নর হয়ে থাকে, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে। আচ্ছা, দ্য জয়াকৌদি প্রজেক্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট, কোন নদীর উপর হয়েছে? জয়াকৌদি প্রজেক্ট, গোদাবরী। হ্যাঁ, এটা আমাদের হয়েছে গোদাবরী নদীর উপরে, ঠিক আছে, গোদাবরী নদীর উপরে হয়েছে। কোন রাজ্য যদি বলা হয় কি হবে? গোদাবরী কোন রাজ্যের মধ্য দিয়ে? অনেক রাজ্যের, হ্যাঁ, অনেক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গোদাবরী, কিন্তু এই প্রজেক্টটা এটা হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে। মহারাষ্ট্রর ডিস্ট্রিক্ট যদি বলা হয়, মহারাষ্ট্রের কোন জায়গা? ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এই প্রজেক্টে রয়েছে গোদাবরী রিভারের উপরে। আচ্ছা, হ্যাঁ, লার্জেস্ট গ্লেশিয়ার, ভারতের লার্জেস্ট গ্লেশিয়ার কোনটা? সিয়াচেন। অবভিয়াসলি সিয়াচেন গ্লেশিয়ার ভারতের সবচেয়ে লার্জেস্ট গ্লেশিয়ার এবং ভারতের সবচেয়ে হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড বলা হয়, ঠিক আছে, সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র, হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়, ঠিক আছে। আমাদের কোথায় রয়েছে সিয়াচেন গ্লেশিয়ারটা? জম্মু কাশ্মীর, কারাকোরাম। হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং অবশ্যই আমাদের ফেমাস কারাকোরাম রেঞ্জে।
কারাকোরাম রেঞ্জ, সিয়াচেন। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পোর্টস টু বি ইন্ট্রোডিউস ইন দ্য অলিম্পিক্স? মেয়েদের জন্য প্রথম কোন স্পোর্টস অলিম্পিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল? খুব ভালো কোশ্চেন। ব্যাডমিন্টন নাকি? কি মনে হচ্ছে? স্যার জিমন্যাস্টিক। জিমনাস্টিক। অ্যান্সার হবে গলফ। ঠিক আছে, অ্যান্সার হবে গলফ। ফার্স্ট ওমেন স্পোর্টস টু বি ইন্ট্রোডিউস ইন দ্য অলিম্পিক কবে হয়েছিল? পার্টিসিপেট করেছিল ওমেন প্রথমবার গল্ফে 1900 খ্রিস্টাব্দে হয়েছিল, তখন প্যারিসে। ঠিক আছে, প্যারিসে তখন অলিম্পিক হয়েছিল, প্যারিস গেমসে। সেই সময় প্রথমবার দুটো খেলা ইন্ট্রোডিউস করা হয়েছিল, একটা গলফ ছিল, আরেকটা কি ছিল? আরেকটা ছিল লন টেনিস। টেনিস দু ধরনের হয়, শর্ট টেনিস আর লন টেনিস। শর্ট টেনিস মানে যেটা টেবিলে, মানে সরি, টেবিল টেনিস একটা, আর লন টেনিস। টেবিল টেনিস মানে টেবিলে যেটা খেলা হয়, আর লন টেনিস মানে যেটা আমাদের সানিয়া মির্জা খেলে, লন টেনিস। ঠিক আছে, লন টেনিস আর হচ্ছে আমাদের গলফ, এই দুটো মেয়েদের জন্য মেয়েদের বলতে মানে মেয়েরা এতে পার্টিসিপেট করেছিল আর কি প্রথমবার 1900-তে। গলফ। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাথ আছে। আচ্ছা, from 1337 to 1453 who are the main combatants of the 100 years war? 100 বছরের যুদ্ধ কোন দুটো দেশের মধ্যে হয়েছিল? খুব ফেমাস, প্রচুর লড়াই চলতো এদের মধ্যে সারা জীবন, পরে ভদ্রলোকেরা একসাথে বন্ধু হয়ে গেছিল। বলো, এতটা বলে দিলাম, আর বলবো না, বলো। ইংল্যান্ড আর ফ্রান্স। ইংল্যান্ড আর ফ্রান্স, ভেরি গুড। ঠিক আছে, ইংল্যান্ড আর ফ্রান্স এরা হচ্ছে প্রচুর 100 বছর ধরে লড়াই করেছিল। আর কেন বলতো? কারণ এরা, ফ্রান্স হচ্ছে সবচেয়ে প্রাচীন, যাকে বলে সবচেয়ে পুরনো এরা এম্পায়ার এরা তৈরি করেছিল। ঠিক আছে, ফ্রান্সের এম্পায়ার ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তারপরে ইংল্যান্ড, সেখান থেকে যাই হোক, ইংল্যান্ড হচ্ছে গল্প অনেক রকম আছে ইংল্যান্ডের, মানে যাই হোক, মানে সব থেকে যদি কোনো জঘন্য এম্পায়ার হয় সেটা হচ্ছে ইংল্যান্ড এম্পায়ার। মানে লোকের হচ্ছে, মানে লোকের কাছ থেকে নিয়ে লোকের ক্ষতি করা ইংল্যান্ডের। ডেনমার্ক থেকে শুরু করে প্রত্যেকের মোটামুটি নিয়েছে, দিয়ে ক্ষতি করেছে। সব থেকে জঘন্য ইংল্যান্ড। এখন ভিখারি হয়ে গেছে। আচ্ছা, গুগল ইন পার্টনারশিপ উইথ রেলওয়ে টেলিকম উইথ রেলটেল ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট পাবলিক ওয়াইফাই সার্ভিস কোন স্টেশন? এটা যদিও কারেন্ট অ্যাফেয়ার্স এর ছিল, দরকার নেই, এখন আর কোশ্চেন আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। দ্য পিএইচ ভ্যালু অফ এ সাবস্টেন্স লোয়ার দ্যান 7 কি বলা হয়? 7-এর থেকে পিএইচ যদি কম হয় তাকে কি বলা হয়? কম হলে, সাথে থেকে কম হলে অ্যাসিড বলে। হ্যাঁ, 7-এর থেকে কম হলে অ্যাসিড বলা হয়, 7-এর থেকে বেশি হলে বেস। অ্যাসিড আর বেস মানে হচ্ছে ক্ষার, তাই তো? বেস মানে হচ্ছে ক্ষার, ক্ষার হয় +7 হয় ক্ষার, আর 7 হলে নিউট্রাল হয়। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, এটা করে রাখো তো। 2013-তে ফার্স্ট হিউম্যান লিভার ওয়াজ গ্রোন ফার্স্ট স্টেম সেলস কোথায় প্রথম হয়েছিল? এটা হচ্ছে জিকের মতো একটা কোশ্চেন এসে থাকে, আমি এটা বলে দিচ্ছি, অ্যান্সারটা একটু মনে রাখবে, জাপানের। আমি জিনিসটা সম্পর্কে একটু বলে দিচ্ছি কারণ এটা খুব জানাটা দরকার। এই যে স্টেম সেলস ব্যাপারটা কি? স্টেম সেল ব্যাপারটা জানো? স্টেম সেল মানে ভ্রূণের কোষ, মানে যে ভ্রূণ তৈরি হয় সেই কোষটা স্টেম সেল বলে। আচ্ছা, স্টেম সেলস মানে ভ্রূণের কোষ কথাটা ঠিক নয়। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি। তাহলে শুধু, তাহলে আমাদের ব্লাডের মধ্যে স্টেম সেল নেই? আমাদের যে কোনো জায়গা থেকে রক্ত থেকে নিলে স্টেম সেল নিতে গেলে তাহলে ছেলেদের তাহলে কি কোনো স্টেম সেল নেই? আমি জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বোঝো। দেখো, তাহলে আর কখনো জিনিসটা স্টেম সেল সম্পর্কে ভুলবে না যে স্টেম সেল জিনিসটা কি, আর ওই মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছি। এবার আমাদের যত ধরনের যে কোষ হয়, সাপোজ ধরো মানে বিভিন্ন ধরনের যে আরবিসি হয়, ডব্লিউবিসি হয়, তারপরে একাধিক ধরনের যেসব মানে ব্লাডের অর্গানু হয়, তারপর ধরো বিভিন্ন ধরনের লিভার হয় বা যাই বলো, প্রত্যেকটা যে হয় সব কি নিয়ে গঠিত? কি নিয়ে গঠিত বলো তো? সব গঠিত প্রোটিন দিয়ে। জানি তো, এটা শুনেছি না জানি না, প্রোটিন দিয়ে গঠিত।
এবার তার মানে আমরা যা খাচ্ছি সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড ফর্ম হচ্ছে, তাহলে অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসছে? প্রোটিন থেকে আসছে, প্রোটিন তৈরি করছে অ্যামাইনো অ্যাসিড। এবার সেই সবই তো আসছে প্রোটিন, এরকম প্রোটিন সব পৌঁছে গেছে। এবার পৌঁছে যাওয়ার পরে সেই প্রোটিন গুলোকে কি করা হয়, আসার পরে এবার একটা করে, এবার দেখো মিষ্টি যেরকম তৈরি কি হয়, মিষ্টির একটা নিয়ে আসা হয়, ছানা নিয়ে আসা হয়, তারপর যে ছাঁচে ফেলা হবে, সেই ছাঁচ অনুযায়ী সে তৈরি হয়ে যাবে। স্টেম সেলস হচ্ছে সেরকম সেল যে কি করে ছাঁচের কাজ করে, অর্থাৎ প্রোটিন গুলো এলো, আসার পর বললো এটা ট্রায়াঙ্গেল কোষ দরকার, তাহলে এই গোলগুলো এলো সব একসাথে এসে বললো ঠিক আছে এদেরকে ট্রায়াঙ্গেল শেপ বানিয়ে সব ট্রায়াঙ্গেল শেপ পাঠিয়ে দেওয়া হলো। আরেকটা এরকম বললো রেক্ট্যাঙ্গেল দরকার, প্রোটিন গুলো এসে রেক্ট্যাঙ্গেলের এরকম সেল বানিয়ে বানিয়ে দিতে চলে গেল। তাহলে স্টেম সেল হচ্ছে সেই সেলগুলো যেগুলো কি করছে, খাওয়ারে যে প্রোটিন গুলোকে বিভিন্ন সেলে পরিণত করছে। মেন কথাই বলতে পারো স্টেম সেল হচ্ছে সেই সেল যেটা হচ্ছে বিভিন্ন কোষকে আকৃতি প্রদান করে, মানে বলতে পারো ছাঁচ হিসেবে কাজ করে। এবার মেন কথা, তার মানে অ্যাকচুয়ালি কোষকে প্রডিউস যে করছে বিভিন্ন যে নতুন সেল, কিসের দ্বারা তৈরি হচ্ছে? স্টেম সেলের মাধ্যমে। এবার যদি স্টেম সেল যদি না থাকে তাহলে প্রোটিনগুলো কি হবে? একে অপরের সাথে জুড়ে গিয়ে সে গোল মানে বিচ্ছিরি শেপের সব কোষ যাবে, কোনো লিমিটেড থাকবে না। তাহলে এই যে যখন আজকের দিনে কি হচ্ছে, যখন এই যে ক্যান্সার হয়, ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, এই স্টেম সেলস গুলো খারাপ হয়ে যায়, স্টেম সেলস গুলো থাকে না। ব্লাড ক্যান্সার বলো, যে ক্যান্সার বলো, সেবার স্টেম সেলস না থাকলে এই যে প্রোটিন গুলো এরা যে কোনো আকৃতির একটা একটা কোষ তৈরি করে রক্তের মধ্যে মিশে যায়। ফলে যে কোনো আকৃতির যদি মিশে যায় সে তো প্রপার ভাবে কোনো ফাংশন করতে পারবে না। তাহলে তখন কি হয়, কোনো একজন ব্যক্তি যার শরীরে এই ধরনের স্টেম সেলস গুলো আছে, এবার অনেক স্টেম সেলস থাকে, এবার ব্লাড নেওয়ার পরে সেই ব্লাড থেকে স্টেম সেলস গুলোকে বের করে নেওয়া হয়, বের করে নিয়ে তারপর আবার তার জায়গায় সেই ব্লাডকে এন্টার করে দেওয়া হয়। এই জন্য এখন দেখবে ব্লাড ক্যান্সার, কিছু কিছু লোকের ব্লাড ক্যান্সার কিন্তু ঠিক করা পসিবল হয়েছে, বা যে কোনো ধরনের ক্যান্সার স্টেম সেল রিপ্লেসমেন্ট করে। মানে তোমার বডি থেকে 1 লিটার বা 2 লিটার রক্ত বের করা হলো, বের করে সেই ব্লাড থেকে স্টেম সেলস গুলো বের করে নিয়ে আবার ব্লাডটাকে তোমার শরীরে পাঠিয়ে দেওয়া হলো। এবার তোমার শরীরে আবার স্টেম সেলস তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি যে বললে হায় আমার গুলো তাহলে চলে গেল, আরে তাতে কোনো চাপ নেই, তোমার শরীরে আবার স্টেম সেলস তৈরি হয়ে যাবে, কারণ তোমার শরীর তো ঠিক আছে। কিন্তু যার শরীরে নেই তার শরীরে রক্তের মধ্যে স্টেম সেলস গুলো এন্টার করে দেওয়া হলো। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? হুম। এইটা হচ্ছে স্টেম সেলস। হ্যাঁ, ফার্স্ট হিউম্যান লিভার ওয়াজ গ্রোন ফ্রম স্টেম সেল। স্টেম সেলস থেকে পুরোপুরি ভাবে একটা হিউম্যান লিভার তৈরি করেছে জাপান। এটা একটা ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, এটা জাস্ট মনে রাখবে, যদি মনে রাখো ভালো। আচ্ছা, ইন হুইচ স্টেট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্যাসিলিসা অফ বোম জেসাস লোকেটেড? কোথায় হতে পারে? গোয়া। গোয়া হতে পারে, আর কোথায়? জেসাস ব্যাপার স্যাপার আছে, এখানে আমাদের হেরিটেজ সাইট রয়েছে গোয়াতে। ঠিক আছে, গোয়াতে আমাদের রয়েছে। আমি হেরিটেজ সাইটের লিস্টগুলো সব পড়িয়েছিলাম। ঠিক আছে, এটা বেসিক্যালি মনে করো চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া, হেরিটেজ সাইটের ক্লাস আমি করিয়েছিলাম, এটা তার মধ্যেই রয়েছে। তারপরে আমাদের রিজনিং আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিচ সোর্স অফ ক্যালসিয়াম? এর মধ্যে নিচের কোনটায় ক্যালসিয়াম নেই? ক্যারট। ক্যারট। ক্যারট মানে কি? গাজর। গাজর। তাহলে গাজরে কি আছে? ক্যালসিয়াম নেই তো গাজরে কি আছে? চিজ। ভিটামিন এ। ক্যারটে অ্যাকচুয়ালি আছে ভিটা ক্যারোটিন। ভিটা ক্যারোটিন, ঠিক আছে, রিচ সোর্স অফ বিটা ক্যারোটিন ক্যারট থেকে পাওয়া যায়, যেটা আমাদের বডিতে এই বিটা ক্যারোটিন বা ক্যারট খেলে কি হয়? গাজর খেতে কেন বলে বলো তো? দৃষ্টিশক্তি। কেন দৃষ্টিশক্তি? বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তির জন্য কি কিভাবে করবে বলো দেখি, ছোট করে শুনি। ভিটামিন এ থাকে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এইটা কথা। তাহলে ক্যারোটের মধ্যে থাকে বিটা ক্যারোটিন, সেটা কি করে বডিতে আসে, বডি সেটাকে কনভার্ট করে ভিটামিন এ তে। আর ভিটামিন এ আমরা ভালো করে জানি কিসে কাজে লাগে? আমাদের চোখে। চোখের মধ্যে কি তৈরি করতে? আরে একদম, রড কোষ আর কোন কোষ। ঠিক আছে, দু ধরনের যে দু ধরনের কোষ হয় আমাদের, যার কারণে আমাদের দৃষ্টিশক্তি হয়। রড কোষ আর কোন কোষ তৈরি করতে সাহায্য করে, ভালোভাবে দেখতে পাবো রাত্রেবেলা, দিনের বেলা। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম আ নোবেল, আচ্ছা নোবেল বিজয়ী প্রথম,
রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবে পেয়েছিল রবিদা? 1913 9 অক্টোবর। 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নোবেল পুরস্কার পেয়েছিল, প্রথম ইন্ডিয়ান এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট এশিয়ান। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট এশিয়ান। যদি বলে সেকেন্ড ইন্ডিয়ান বা সেকেন্ড এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার কে পেয়েছিল? সিভি রমন। সিভি রমন। ঠিক আছে, সেকেন্ড হিসেবে, এবং সায়েন্সের দিক থেকে প্রথম সিভি রমন পেয়েছিল। ঠিক আছে, 1930 সাল। 30 একদম। এবং এই সিভি রমন যখন টিচার ছিলেন তখন এই সিভি রমনের স্টুডেন্ট কে ছিল জানো? কে বা কারা ছিল সিভি রমনের স্টুডেন্ট? হোমি ভাবা এবং তার সঙ্গে বিক্রম সারাভাই। ঠিক আছে, এরা এর স্টুডেন্ট ছিল। আর এই সিভি রমনকে দিয়েই এরা টিআইএফআর এর যে ফাউন্ডেশনের জন্য তাকে মানে সিভি রমন এর সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিল। যদি ওই রকেট বয়েজটা দেখো খুব ভালো লাগবে, ভালো লাগবে, আমার তো ফেভারিট, খুব সুন্দর লাগবে। আচ্ছা, ইন্ডিয়ান বর্ন শিবা আয়াদুরাই। আচ্ছা, শিবা আয়াদুরাই ইনভেনশন অফ কি আবিষ্কার করেছে? উইথ দ্য ইনভেনশন অফ, এটা পারবে না বলতে। ইমেল। হ্যাঁ, এটা হচ্ছে ইমেল আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন ইন্ডিয়ান বর্ন শিবা আয়াদুরাই। ইমেল, ইলেকট্রনিক মেল। আচ্ছা, আচ্ছা, কোথায় নেক্সট অঙ্কবর্তী? আচ্ছা, 72। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, 73-এরটা কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, কি কোশ্চেন বুঝতে পারছো? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন মানে একদম সেই এ টাইপের ফালতু টাইপের কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো করতে হবে বাবা। আচ্ছা, এটা তো খুব ভালো। রিলোকেশন অফ এন্ডেঞ্জার্ড or rare species from their natural habitat to protected area equipped for their protection and preservation কি বলা হয়? এক্সিটু কনজারভেশন। এক্সিটু বলে না ইনসিটু বলে? ঠিক করে বল। এক্সিটু কনজারভেশন। এক্সিটু। তাহলে এক্স মানে বাইরে নিয়ে যাওয়ার, ইন মানে ভেতরে নিয়ে, মানে সেই জায়গার মধ্যেই যদি করা হয় তখন ইনসিটু। মানে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে অভয়ারণ্য করে দেওয়া হলো, তাদেরকে কোনো রিলোকেট করা হলো না, তাহলে সেটাকে ইনসিটু বলা হয়, মানে তার মধ্যেই করা হলো। আর এক্সিটু মানে তাদেরকে রিলোকেট করা হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, যেটাকে এবার আরেকটা তোমাকে একটু মানে মাথা খাওয়ার জন্য অপশনটা এটা দিল না, অপশনটা দিল এক্সিটু ইনসিটু না দিয়ে বলল ইনসাইট কনজারভেশন, অফ সাইট কনজারভেশন। কোনটা হবে তাহলে অ্যান্সার? অফসাইড। অফ সাইড। ঠিক আছে, তাহলে সবসময় যে কোশ্চেনে ইনসিটু মানে ইনসাইড বা এক্সাইড বলবে সেরকম নয়, ইনসাইড বা অফ সাইডও বলতে পারে, এটা খেয়াল রাখবে। ইনসাইড বলা মানে ইনসিটু, আর অফ সাইড বলা মানে অফ সিটু, আর এক্সাইল মানে তো তাকে হচ্ছে নির্বাসন দেওয়া। ঠিক আছে, আর এসকেপ মানে পালিয়ে যাওয়া, সেগুলো কোনোটাই নয়। আচ্ছা, ফ্রম কান্ট্রি ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য। রাশিয়া থেকে। ইউএসএসআর। রাশিয়া মানে ইউএসএসআর, ইউএসএসআর তো ভেঙে গেছে, ভেঙে গিয়ে আমাদের রাশিয়া হয়ে গেছে। ঠিক আছে, প্রেজেন্টলি যেটা আমাদের রাশিয়া। রাশিয়ার হচ্ছে ডিটেকটিভ এজেন্সির নাম কি? জানো? কেজিবি। আর ইসরায়েলের হলে সব থেকে পাওয়ারফুল ইসরায়েলের মানে ডিটেকটিভ এজেন্সি, তার নাম মোসাদ। শুনেছো? স্যার শুনেছি। আর ইন্ডিয়ার কি? ও র। আর পাকিস্তানের? আইএসআই। ঠিক আছে, আর আমেরিকা ইউএস এর কি আছে? আমেরিকার কে? আমেরিকার ডিটেকটিভ এজেন্সি
আমাদের হচ্ছে, আমার নামটা ভুলে যাচ্ছি গো, খুব এত হচ্ছে ফেমাস আমেরিকার ডিটেকটিভ এজেন্সি। আরে আচ্ছা, যেমন ইউকের হয় এমআই, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ইন্টারপোল হয়, ইন্টারপোল হয়। আমেরিকারটা ওটা আছে, ভুলে গেছি, যাই হোক আমেরিকারটা এই মুহূর্তে মনে আসছে না, ফেমাস দেখতে পেয়ে যাবে। আচ্ছা, ইন ইন্ডিয়া দ্য হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড অ্যাবভ সি লেভেল লাইজ ইন হুইচ স্টেট? এটা আছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। কাহা হ্যাঁ, নাম কি? ধরমশালা ক্রিকেট। ধর্মশালা বা ধর্মশালা, ঠিক আছে, ভেরি গুড। এটা আমাদের প্রায় হচ্ছে টেস্ট ফেস্ট এখানে হয় ধর্মশালাতে, ঠিক আছে, ধর্মশালা, ধর্মশালা। আচ্ছা, না এটা যেটা হাইয়েস্ট যেটা আছে সেটা কিন্তু ধর্মশালা না, ধর্মশালা ওখানে আছে, ধর্মশালার থেকে যেটা উপরে আছে সেটা হচ্ছে চেল, CHAIL, ঠিক আছে, চেল ক্রিকেট গ্রাউন্ড, এটা হিমাচলে রয়েছে, এটা সবচেয়ে উপরে রয়েছে। চেল ক্রিকেট গ্রাউন্ড এটা সবচেয়ে উপরে রয়েছে, হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, এটা আবার কিন্তু শুধু ইন্ডিয়ার নয়, ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, এটাও হিমাচলেরই অবস্থিত। হ্যাঁ, চেল ক্রিকেট গ্রাউন্ড। আচ্ছা, ডিআই আছে, ডিআই কিন্তু করতে হবে, ডিআই আমি করাবো, একদিন ডিআই করাবো এগুলো থেকে। আচ্ছা, এটা আমাদের দরকার নেই। কতটা বাড়ছে কোশ্চেন বুঝতে পারছো তো, কত পার্সেন্ট নাকি, মানে সত্যি। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ জিওট্রপিজম? জিওট্রপিজম মানে অপশন এ। কি হবে? জিওট্রপিজম অপশন এ, গ্রোথ অপশন অফ এ, প্ল্যান্টস। গ্রোথ অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু গ্র্যাভিটি, ঠিক আছে, জিওট্রপিক চলন বলা হয়, ঠিক আছে, সেই যেটা আমাদের গ্র্যাভিটির জন্য, যেটা আমাদের গ্র্যাভিটির জন্য জিওট্রপিজম বলা হয়, জিওট্রপিক চলন, ফটো জিওট্রপিক চলন হয়ে থাকে। ট্রপিক মানে নিচের দিকে যাওয়া, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, যদি রাসায়নিক কারণে হয় ন্যাস্টিক চলন হয়, আর যদি ট্যাকটিক চলন, মনে পড়েছে জিনিসগুলো, ভুলে গেছে সব, হ্যাঁ স্যার। হুম। পড়িয়ে দেবো আবার। আচ্ছা, দরকার নেই, 2016-তে দরকার নেই এটা। আচ্ছা, in 1831 electricity became viable for use of technology when dash created the electronic dynamo. কে বানিয়েছিল? ডায়নামো কে আবিষ্কার করেছে? ফ্যারাডে। ডায়নামো মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে, একদম মাইকেল ফ্যারাডের আবিষ্কৃত যে ডায়নামো, তাই না, ফেমাস ডায়নামোর জন্য তিনি হচ্ছেন ফেমাস আমাদের কাছে, মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। ফ্যারাডেকে কতদিন কি করতে হয়েছিল মনে আছে? রয়্যাল সোসাইটিতে তাকে হচ্ছে শুধু হামফ্রে ডেভি সেই সময় ছিল ফেমাস, সে কি করেছিল, যে তোমাকে শুধুমাত্র যে এর কাজ করতে দিত, সে শর্টিং এর কাজ করতে দিত, ঠিক আছে। তো মাইকেল ফ্যারাডে তিনি আবিষ্কার করেছিলেন ফেমাস ডায়নামো 1831, 1831। আচ্ছা, নেক্সট, পরের কোশ্চেন। আচ্ছা, বাকি এখানে মনে হচ্ছে, আচ্ছা, ইন্ডিয়াজ ন্যাশনাল মোটো সত্যমেব জয়তে, আগের কি ছিল, ওই যে লেগ দিয়ে। কোনটা বাবা? আগের কি ছিল, লেগ দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 96। আচ্ছা, 95ও তো আছে মনে হচ্ছে। এটা কত দূর ছিল বলতো? সেটা কত থেকে কত, 90 থেকে 92। আচ্ছা আচ্ছা, 93, হ্যাঁ 93 তো ছিল, 93। Which when an object thrown straight upwards gets to the top of its path, its কি হয়? যখন কোনো একটা অবজেক্টকে আমরা উপরের দিকে ছুড়ি তখন কি হয়? ওই অ্যাক্সিলারেশন ইজ জিরো। তখন বেগ ওপরে ওপরে গিয়ে বেগ জিরো হয়ে যায়, তারপর নিচে ওই ত্বরণটা আস্তে আস্তে বাড়তে থাকে। উত্তর কি হবে? অপশন সি। অপশন সি,
মানে ভেলোসিটি এটা আর অ্যাক্সিলারেশন জিরো, এটা বলছো? ভেলোসিটিটা 0 হবে না, ভি হবে। ভেলোসিটি 0 হবে কিন্তু অ্যাক্সেলারেশনটা 10 এটা হবে এটা। মানে যা কিছু একটা হবে। কত কোনটা হবে? হবে বলো? মানে ভি হবে। ভি হবে। ভেরি গুড। যখন একটা কোনো জিনিসকে আমরা উপরের দিকে ছুঁড়ি, থ্রোন আপওয়ার্ডস, গেটস টু দ্য টপ, নিচে থেকে ছুটছি তখন বলেনি, যখন গেটস টু দ্য টপ, যখন উপরে পৌঁছে যায়, যখন উপরে পৌঁছে যায় সে তো দাঁড়িয়ে গেল, তাহলে দাঁড়িয়ে গেলে কি হবে? তার ভেলোসিটি, তার গতিবেগ তো তখন শূন্য হবে। আর অ্যাক্সিলারেশন তখন কি শূন্য হবে? হবে না, কারণ তার উপরে তখন গ্র্যাভিটি কাজ করছে, আর গ্র্যাভিটির মান 9.8 মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হলো? বোঝা গেল না গেল না? প্রীতি বোঝা গেল? ভুলটা কি হলো? হ্যাঁ স্যার। উল্টে দিয়েছো, ঠিক আছে, উল্টে দিয়েছো, কারণ ভেলোসিটি তো জিরো, টপে যখন পৌঁছাবে তখন তো তার গতিবেগ শূন্য। এবার তো তার উপরে অ্যাক্সেলারেশন কাজ করছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলো নিচে আসো এবার, ওকে, কেয়ারফুলি। আচ্ছা 95 কি হবে? আচ্ছা, ডিসকলারেশন অফ ব্রাশ, বিভিন্ন ব্রাশের যে কালার, হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইন দ্য এয়ার রেসপন্সিবল ফর দ্য ডিসকলারেশন অফ ব্রাশ? ব্রাশের যে কালার নাইট্রোজেন। নাইট্রোজেন। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে নাইট্রোজেন। হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড কি করে? ব্রাশের কালারকে ডিসকালারেশন করে। কেন? কারণ হাইড্রোজেন সালফাইড হচ্ছে H2S, এর যে সালফার, ডিসকালারেশনের জন্য রেসপন্সিবল। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, কোনটা আলাদা? খুব সহজ। হেমনন্দ। ভেম্বনাথ। কেন? মানে একটা কোয়েল, মানে মানে কয়াল। উপহরত একটা। আচ্ছা, আর কি বলছো? বাকিগুলো সে সম্বর মিষ্টি হবে, জল। বাকিগুলোর মিষ্টি জল, ওইটা নোনা জল, সম্বর। ভেরি গুড, সম্বরটা অ্যান্সার নোনা হবে জল। সাম্বার লেক। ভেরি গুড, কারণ সাম্বার লেক একমাত্র যেটা হচ্ছে স্যালাইন ওয়াটার, নোনা জলের হ্রদ, আর বাকিগুলো সব মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, ভেরি গুড, সম্বর লেক। ইন্ডিয়ার ন্যাশনাল মোটো, হ্যাঁ যেটা বলছিলাম, সত্যমেব জয়তে। মুন্ডক উপনিষদ। মুন্ডাক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মুন্ডাক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। আর হচ্ছে অঙ্ক আছে, আর দরকার নেই 100-এর এটা। দেখো মোটামুটি জিকে গুলোই আমরা আলোচনা করলাম, ঠিক আছে। আচ্ছা, ইসরো থেকে প্রচুর প্রশ্ন দেখছি। ইসরো থেকে প্রচুর দেবে, সামনের এবছরও প্রচুর ইসরো থেকে দেবে, কারণ মানে ইন্ডিয়া এখন স্পেস এসে খুব বেশি ডেভেলপ করছে না, তো ডেফিনেটলি কোশ্চেন থাকবে ইসরো থেকে, প্রচুর থাকবে। তারপরে আদিত্য L1 গিয়েছে, তো কোশ্চেন তো বাবা দেবেই, ঠিক আছে, তো দেবেই এখানে। আচ্ছা,